এবং এখন যতটুকু দেখেছি ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাতটা হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। সুতরাং অনেক কিছুই আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। সুতরাং যতটুকু প্রিলিমিনারি ইনফরমেশন আমার কাছে আছে পেয়েছি ততটুকু বলবো, বাদ বাকি এগুলো তদন্তাধীন, ওনারা বের করবেন ইনশাল্লাহ। সুতরাং ধারণা করা হয় যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার যে সেকশনটা ছিল সেখান থেকে। আর যারা ছিলেন তারা দেখতে পেয়েছেন যে কী ভয়াবহ ছিল আগুনটা। তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এভাবে যে আমাদের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, এবং উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুইটা পাশেই, উত্তর পাশে আপনাদের বিমানের হ্যাঙ্গার ছিল, অনেক মেইনটেন্স হ্যাঙ্গার ছিল, সেখানে ছড়ায় পড়ে নাই। আর দক্ষিণ পাশে আমাদের মেইন টার্মিনাল বিল্ডিং, সেদিকে ছড়ায় পড়ে নাই। আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায়, এবং আল্লাহর কাছে শুকরিয়া আগুন আর বাইরে যেতে পারে না। সেখানে গেলে পরিস্থিতি আরও মারাত্মক ভয়াবহ হতে পারত, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর যেটা বলেছি যে আগুন লাগার সাথে সাথে 30 সেকেন্ডের ভিতরে আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং যে ভেহিকেলগুলো আছে অন দ্য স্পটে উপস্থিত হয়, এবং সাবসিকুয়েন্টলি ঢাকা শহরের সমস্ত এলাকায় আমরা ফোন করে ফায়ার সার্ভিসে যে সাপোর্টটা আমরা চাই তা পাওয়া শুরু করি। প্রথম দিকে রানের উল্টো দিকে বিমান বাহিনী একটি ঘাঁটি আছে, ঘাঁটি একে খন্দকার, সেখান থেকে 10 মিনিটের ভিতরে সেখানে 3টা ফায়ার ফাইটিং আরও ভেহিকেল আসে, এবং 20 মিনিটের ভিতরে বিমান বাহিনী আরেকটা ঘাঁটি আছে বাসার বেজ, সেখান থেকে 2টা ভেহিকেল আসে। পর্যায়ক্রমে বাংলাদেশ নেভি থেকে আমরা ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল পাই। বাংলাদেশ আর্মি আমাদের বাইরে সিকিউরিটি ক্রাউড কন্ট্রোল সেই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করেছে। সাথে সাথে পুলিশ বাহিনীর সদস্যরা ওনারা বাইরে আমাদের সাপোর্ট দিয়েছেন, এবং ওভারঅল ফায়ার ফাইটিংয়ের অনেকগুলো ভেহিকেল, সংখ্যাটা আমি এই মুহূর্তে একজ্যাক্টলি বলছি না, সব কিছু মিলে আমাদের নিজস্ব বাহিনীগুলোর ফায়ার ফাইটিং সবার মিলে অলমোস্ট 40টার বেশি অধিক ভেহিকেল এই ফায়ার ফাইটিং কার্যক্রমে অংশগ্রহণ করে। আর এর সাথে ফায়ার ফাইটিং যেটা বললাম, বাংলাদেশ অন্যান্য বাহিনীগুলো, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভি, ফায়ার ব্রিগেড সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুনটা মোটামুটি আন্ডার কন্ট্রোলে চলে আসে। আর এর সাথে একটা জিনিস আপনাদের একটু মনে করে দিয়ে চাই, আমাদের টারমাকের ভিতরে অনেকগুলো এয়ারক্রাফট ছিল, সেই এয়ারক্রাফটগুলো আমরা সরিয়ে নিয়ে একটু সেফার জায়গায় টো করে নিয়ে যাই, এবং আগুনটা কন্ট্রোল করে রাখার জন্য যতটুকু আছে উত্তর পাশে এবং দক্ষিণ পাশে আমরা একটু কাট অফ করার জন্য যা যা মেকানিজম সেগুলো পালন করি। প্রিয় ভাই, সাংবাদিক ভাই, আপনাদের বোনরা, আপনাদের একটা জিনিস একটু মনে করে দিই যে ইম্পোর্ট কার্গো যে এলাকাটা আছে সেটা মূলত, যেখানে ঘটনাটা ঘটেছে সেটা মূলত পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস যেহেতু মালপত্রগুলো ক্লিয়ার করতে হয়, সিএনএফ এজেন্ট এবং কুরিয়ার, যেখানে লোকের কুরিয়ার এজেন্ট আছে তাদের মাধ্যমে। তাদের যে বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা 8 নম্বর গেটে আপনারা গিয়েছেন, সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, দ্যাট ইজ আমরা, সেটা আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি। বাট ভিতরের দায়িত্বটা মূলত এই যে এজেন্সিগুলো বললাম ওনারা সেটা কন্ট্রোল করেন, এটা কাজটা ওনাদের অন্তর্ভুক্ত। তার বাইরেও আমরা পরে খবর নিয়ে দেখেছি এবং স্ট্যাটিস্টিক দেখেছি, সেখানে আমাদের যেখানে আগুন ধরেছে সেই এলাকাটাতে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 140টার মতো আপনার ফায়ার এক্সটিংগুইশার ছিল, সেটা আমরা কাগজে কলমে প্রমাণ পেয়েছি। একটা জিনিস একটু মনে করে দিতে চাই যে আগুনের কার্যক্রমগুলো, প্রতিরোধের যে কার্যক্রমগুলো সেগুলো চলমান আছে। জাস্ট গত জুন মাসেও ওখানে যে কর্মীরা আছেন ওনাদের, আমাদের ফায়ার ডিপার্টমেন্টের লোকজন যে ওনাদের অলমোস্ট 200 জনের মতো কর্মীকে ফায়ারের যে ড্রিলটা আছে সেই ড্রিলটা প্র্যাকটিস করিয়েছেন। এবং বলার জন্য বলছি না, আপনি একটু জেনে রাখবেন যে প্রতি সপ্তাহে একদিন আমরা একটা ফায়ার ড্রিল প্র্যাকটিস করি। সেই ড্রিলটা অবশ্য মূলত এয়ারক্রাফটের ফায়ার হলে সেটি সংক্রান্ত, এবং প্রতিদিন এই আগুনের ঘটনা ঘটেছে এখন না, এছাড়া প্রতিদিন আমার ফায়ার ফাইটিংয়ের লোকজন যারা আছে এক একটা সেকশনে যে আমাদের কিছু ফায়ার এক্সটিংগুইশার থাকে, স্পেশালি সেই ফায়ার এক্সটিংগুইশারগুলো অথবা সচেতনমূলক কার্যক্রমগুলো পরিচালনা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, একটা জিনিস আপনাদের একটু আমি নোটিস আনতে চাই, দ্যাট ইজ আমাদের এখানে যে আইকিউ স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকিউ স্ট্যান্ডার্ড অনুসারে যে ফায়ারের যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো আমরা মেনে চলে কতটুকু জনবল লাগবে, কতটুকু ফায়ার ভেহিকেল লাগবে সেটা আমরা মেনে চলি, এবং সেটা আমাদের স্ট্যান্ডার্ডটা মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেই মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা ফুলফিল করি। উইদিন
একটু জেনে আপনারা জানবেন হয়তো, দুইটা যেহেতু বিমান চলাচল ছিল, 2:42 আমরা বিমানের সর্বশেষ কার্যক্রমটা করি এবং রাত 9টা পর্যন্ত বিমানের কার্যক্রম আমরা বন্ধ রাখি নিরাপত্তার স্বার্থে, যেহেতু নানা রকম এফওডি আসছে, আগুনের হ্যাজার্ড আছে। সুতরাং 9টার দিকে অতি দ্রুততার সময় আমরা এই বিমানের স্বাভাবিক কার্যক্রম, আমাদের পরিবহন কার্যক্রম যেটা চালু করতে পারি। এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সর্বক্ষণ উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন, উনি দিক নির্দেশও দিয়েছেন এবং বাইরের যেটা আমি এই এয়ারপোর্টগুলো আছে সেগুলোতে অনেক যাত্রী আটকা পড়েছিলেন। 9টা নাগাদ আমরা আমাদের বিমানের কার্যক্রম আবার চালু করি। এর মাঝখানে 15টি ফ্লাইট ডাইভার্ট করতে হয়, যার মধ্যে 8টি হচ্ছে চিটাঙে ডাইভার্ট করে, 2টি সিলেটে ডাইভার্ট করে, 4টা কলকাতা এবং কাঠমান্ডুতে একটা ফ্লাইট ডাইভার্ট, মানে এখানে ল্যান্ড করতে পারছিল না কারণ আগুনের ঘটনা ঘটছিল, যেহেতু আমরা এয়ারফিল্ড ক্লোজ করে দিয়েছি ডাইভার্ট করে। আর এর ভিতরে ছিল 3টে ডোমেস্টিক, 11টা ছিল আন্তর্জাতিক এবং একটা ছিল কার্গো। এই সবগুলো বিমানের হিসাব আপনাকে বললাম। আর একটা জিনিস একটু ভালো সাইড বলতে পারি যে যাত্রী যখন আটকে পড়ে এই বিমান চলাচল ব্যাহত হওয়ার জন্য যাত্রীরা আটকে পড়েছিলেন, পরদিন বিকাল 4টার মধ্যে যত রকম ব্যাকলগ আছে যারা আটকে পড়েছে সমস্ত যাত্রী ব্যাকলগগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই এবং পরদিন বিকাল 4টা থেকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বিমানের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক আছে। আপনারা একটু জেনে থাকবেন, মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের জানিয়েছেন এই যে বিমানের কার্যক্রম একটু বাধাগ্রস্ত হয়েছিল, যাত্রী আটকে পড়েছিলেন, এর জন্য যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয় ডিক্লেয়ার করেছেন তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে ট্যাক্স ট্যারিফগুলো ছিল, মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন আগামী 3 দিন মানে 21 তারিখ রাত 12টা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মৌকুফ করা হবে। এটা মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে এটা ডিক্লেয়ার করে দিয়েছেন। এটা যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য জনস্বার্থে এবং এয়ারলাইনগুলো যে আছে ভালো সাপোর্ট দিচ্ছে, সেটাকে সামনে রেখে মাননীয় উপদেষ্টা মহোদয় সে একটা ভালো একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছেন আমরা মনে করছি। মোরওভার একটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে কার্গো অপারেশন যে আছে আমরা এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি, যেহেতু কার্গো ভিলেজটা দ্যাট ইজ ইম্পোর্ট কার্গো ভিলেজটা পুড়ে গিয়েছে। যেদিন আগুনের ঘটনা ঘটে সেদিন অলমোস্ট রাত 2টা-2:30 পর্যন্ত আমরা রেখেছিলাম। মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের গাইডলাইন দিয়েছেন কোথায় কী করা যায়, তার প্রেক্ষিতে আমরা কার্গো অপারেশন এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি, চালু আছে। এখন আপাতত 9 নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে, কিছু টেম্পোরারি শেড করার প্ল্যান রয়েছে এবং ভবিষ্যতে কত দ্রুত করা যায় সেই কাজটা আমরা চালু রেখেছি। এই ব্যাপারে প্রতি মুহূর্তেই আমি বলতে আমরা কাজ চলমান আছে এবং মাননীয় উপদেষ্টা মহোদয় প্রতি মুহূর্তে আমাদের এই গাইড করছেন কীভাবে কাজটা দ্রুত হয়ে করা যায়, যাতে আমাদের পুরোপুরি অপারেশনটা অ্যান্ড এই স্ট্রাকচার যেটা সেটা নির্মাণ করা যায়। অতি দ্রুত এই সম্বন্ধে আপনারা আরও খবর জানতে পারবেন। আর এই স্টেজে শুধু বলতে চাই যে অনেকগুলো তদন্ত কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের এবং আমাদের ইন্টারনালও ইনশাল্লাহ। তো সেই তদন্ত কমিটির মাধ্যমে যত দ্রুত সম্ভব এই সমস্ত ঘটনাটা কেন ঘটলো এবং পরবর্তী করণীয় কী এবং সমস্ত ব্যাপারগুলো জাস্ট আমরা জানতে পারবো। আমি আশা করছি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে এবং এই তদন্ত কমিটির মাধ্যমে আমরা একটা ভালো একটা দিক নির্দেশনা পাবো যে আমাদের পরবর্তী করণীয় কী হবে এবং আগামী ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য ইনশাল্লাহ সেখানে ভালো দিক নির্দেশনা থাকবে। আপনাদের সবার দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি, তার মাধ্যমে যেন আমরা আমাদের সামনের দিনগুলো আরও ভালোভাবে কাজ করতে পারি এবং সেফটি মেনটেন করে কাজ করতে পারি, এরকম দুর্ঘটনা না ঘটে সেই সহযোগিতা সেই দোয়াটা আমি আপনাদেরকে চাইবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনার এই জিনিসটা আমি সোশ্যাল মিডিয়াতে থেকে আমি যদিও কম দেখি, একবার দেখলাম সেখানে কানে এসছে, আমার কলিগরা বলেছেন, আমি প্লাস আমার কলিগরা মোটামুটি সেখানে উপস্থিত ছিলাম। ভাবলাম হয়তো এমন হতে পারে, এটা আমার দৃষ্টিগোচর হয় না এরকম ঘটনা ঘটেছে নাকি। আমি নিজে আমার প্রাইমারি একটা তদন্ত করেছি। পরে ডিজি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আছে, ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বললাম যে আপনাদের ফায়ার ভেহিকেল অথবা এনি অফ দ্য এজেন্সি কারো কোনো ফায়ার ভেহিকেল কি ঢুকতে পারে নাই, এরকম ঘটনা ঘটেছে নাকি। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারাও ইন পার্সন যোগাযোগ করবেন।
নান অফ দেম, কেউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতরে ঢুকতে দিয়ে বাধা দেওয়া হয়েছে। শুধু একটা ঘটনা ঘটেছে, ফায়ার ফাইটিং ভেহিকেল অনেকগুলো অ্যাপারেটাস থাকে, নানা রকম ভেহিকেল থাকে, কোনোটা আছে পানি দেয়, কোনোটাতে মধ্যে ফোম দেয়, এবং কোনোটা আছে যে কেমিক্যাল কন্ট্রোল করার জন্য স্পেশাল কিছু জিনিসপত্র ক্যারি করে। ওদের দুইটা ভেহিকেল আছে যেটার ভিতরে অক্সিজেন লিকুইড অথবা ফোম টাইপের থাকে, সে অক্সিজেন দুইটা ভেহিকেল আছে। সেই দুইটা ভেহিকেল 8 নম্বর গেটে বাইরে রাখা হয়েছে। আমি ডিজিকে বলেছিলাম যে আপনাদের যে ভেহিকেলকে বাইরে রাখা হয়েছে কেন, বলে যে এইটা দাহ্য পদার্থ বিবেচনা এই ভেহিকেল দুটো আগুনের কাছে রাখা হয় না, আর যদি দরকার পড়ে তাদের স্পেশাল ইনস্ট্রাকশনে কেমিক্যাল নবানোর জন্য অথবা কোনো কর্মী অসুস্থ হয়ে গেলে যে তাদের অক্সিজেন দেওয়ার জন্য সেই ভেহিকেল দুটো রাখা হয়। সুতরাং সেই ভেহিকেল দুটো বাইরে ছিল। এছাড়া কোনো রকম ভেহিকেল, ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল কোনোভাবে বাধা দেওয়া হয় নাই। আমি একটা রিকোয়েস্ট করবো, ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল এসেছিলো আমাদের বাইরে, এয়ারফোর্স থেকে এসেছিলো, নেভি থেকে এসেছিলো, সিভিল ডিফেন্স থেকে এসেছিলো, ফায়ার ফাইটিং সিভিল ডিফেন্স। আপনি প্রত্যেকটা কর্তৃপক্ষের আপনি যোগাযোগ করেন, যদি কেউ আপনাকে বলে তাদের ভেহিকেল ঢুকতে দেয় না, তাহলে আমি সাবসিডেন্টলি আমি দেখবো। বাট ফায়ার ফাইটিংয়ে যেটা আছে সেই দাবিটা যারা বলেছেন সেটা সত্য না, সেটা আমি আপনাকে পরিষ্কার করতে। যারা যারা এখানে ছিলেন, হয়তো আমার অনেক ভাই ছিলেন এখানে, তাই না? হোস পাইপের সংখ্যা, হোস পাইপ কিন্তু প্রচুর হোস পাইপ ছিল, তার জন্য দেখা যায় কি অন্যান্য গাড়িগুলো যেতেও হোস পাইপ ফেটে গিয়েছে, সেই ঘটনা ঘটেছে। তো হোস পাইপ ব্যবহার করে না সেই জিনিসটা মনে হয় সত্য না। আপনারা যেখানে ছিলেন ছবি আছে, আমরাও ছিলাম, এত হোস পাইপ, যে হোস পাইপ অনেক সময় গাড়ি ঘোড়া যেতে ডিস্টার্ব হয়েছিল, অনেকগুলো হোস পাইপ ফেটে গিয়েছে, যেহেতু হোস পাইপ ভিতরে পানি ছিল যখন গাড়ি গিয়েছে। আমাদের জি আমাদের ভেহিকেল যে আছে তারা সমস্ত ব্যবস্থাটা নিয়েছে। ফার্স্ট অফ অল যেটা বলেছিলাম যে সামনে কিছু কার্গো ছিল, তার জন্য স্তূপগাড়া ছিল, তার জন্য যেতে পারে না। আর স্ট্রাকচারটা ভেঙে যে ভিতরে ঢুকে, এটা একটা লোহার স্ট্রাকচার ছিল, ভেঙে কেটে ভিতরে ঢুকে যায় না। আপনি এখনও যে দেখতে পারেন স্ট্রাকচারটা বেশ মজবুত, এটা ভিতরে কেটে ভিতরে ঢুকা যায় না, এর জন্য এটা একটা ব্যাপার ছিল। আর আমাদের যে ভেহিকেলগুলো ছিল, এই ভেহিকেলের ভিতরে সবচেয়ে ভালো ভেহিকেল যেটা আপনি জানেন, রোজেনবাউয়ার। আমি জানি না আপনারা ছিলেন নাকি, আমার চোখের সামনে সে 2বার ফোমও ইউজ করেছে, এবং হোস পাইপ থেকে শুরু করে মনে করেন পাউডার, ফোম, ওয়াটার, সমস্ত রকম জিনিসপত্র তারা ইউজ করেছে। সেটা আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আর আপনারা যারা ছিলেন তারা দেখেছেন। সুতরাং হোস পাইপ ব্যবহার করে নাই এই দাবিটা আমার মনে হয় সত্য না। আমি যতটুকু জানি আপনাদের রোজেনবাউয়ারতে একটা জি ভাই।